সন্দেশখালী ইস্যুতে নয়া মোড়, এবার মুখ খুললেন মমতা ব্যানার্জি। ভাইরাল ভিডিও ঘিরে বিজেপিকে তোপ নয়, তোপ সিপিএমকে। মমতা ব্যানার্জি বলছেন যে এই যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, যে মোড়টা ঘুরেছে, যে মহিলাদের নির্যাতন নাকি বিজেপির সাজানো নাটক, যারা এখন বিজেপি করছে সিপিএমের হারমাতগুলোই এখন বিজেপির ওস্তাদ। খোঁজ নিয়ে দেখুন সন্দেশখালীতে গিয়ে, সব আগে সিপিএম করতো না। বিজেপি বলছে যে শাহজাহান সে নাকি আগে সিপিএম করতো, আবার তৃণমূল বলছে বিজেপি যারা এখন করছে তারা সিপিএম করতো। হ্যাঁ, যাই হোক, মানে সবাই আর কি সিপিএম আতঙ্কে বেশ ভুগছে। মানে একদিকে বিজেপিও সিপিএম আতঙ্কে ভুগছে, অপরদিকে তৃণমূলও বেশ সিপিএম আতঙ্কে ভুগছে, এটা বলা যায়। একটা কথা যোগ করি, যে দলটা শূন্য এটা নিয়ে কটাক্ষ করা হয়, সেই দলটাকে নিয়ে এত আতঙ্ক সেই এখানেই প্রশ্ন। এই দলটিকে নিয়ে আতঙ্ক এই কারণেই, তার কারণ তারা মানুষের কথা বলে। আপনারা দেখবেন যে এই যে সন্দেশখালীর যে আন্দোলন, সেই সন্দেশখালীর মা ভাই বোনেরা তৈরি করেছিল নিশ্চিতভাবে, কিন্তু তাদের একত্রীভূত করার পিছনে নিরাপদ সর্দারের যে ভূমিকা সেটা অস্বীকার করতে বলা যায় না। তার কারণ নিরাপদ সর্দার তিনি যখন বিধানসভার সদস্য ছিলেন, বিধায়ক ছিলেন, তিনি বিধানসভার অভ্যন্তরে সন্দেশখালীর ইস্যুকে জ্বলন্ত করে তুলেছিলেন, এবং সেই নিরাপদ সর্দারদের নেতৃত্বে এই যে নারী শক্তি, সেই নারী শক্তি, সেখানকার যে লুটতরাজ চলেছে, বিশেষ করে জমি লুট হয়েছে, সেই জমি লুটের ইস্যুকে জনমানুষের নিয়ে আসা, প্রশাসন পরবর্তীতে সেটা দেখবেন অ্যাকসেপ্ট করেছেন, এবং সে কারণে প্রশাসন নিজেই তারা কিন্তু জমি ফেরত দিয়েছেন, ইভেন ক্যাম্প করে ফেরত দিয়েছেন। যদি সন্দেশখালীর ইস্যু, যদি সেখানে সন্দেশখালীতে কিছু নাই ঘটে থাকে, আপনি ক্যাম্প করেছিলেন কিসের জন্য? জমি ফেরত দিলেন কিসের জন্য? এই যে এত এফআইআর হলো কিসের জন্য? এই যে সিবিআই তদন্তের নির্দেশ হলো কিসের জন্য? সিবিআই তদন্ত করবে, যদি অভিযোগ সত্য হয় তারও তদন্ত হবে, অভিযোগ মিথ্যা হলে তারও তদন্ত হবে। যদি মিথ্যা অভিযোগ হয় তারও শাস্তি আছে, যদি অভিযোগ সত্য হয় তারও শাস্তির নিদান আইনে বলা আছে। অতএব যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে যে কোনো একটা ভিডিওকে হাতিয়ার করে মনে করবে যে শাহজাহানকে আমি নিষ্পাপ শিশু বানিয়ে দিলাম, ও মূর্খের স্বর্গে বসবাস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো একসময় বলতেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি। এখন সমস্যা হলো উনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন এটা ভেবে সব গুন্ডাদের নিয়েছেন, এখন সেই গুন্ডারা আনকন্ট্রোলড হয়ে গেছে। এখন যে তাহলে এই যে বিতর্ক, সন্দেশখালীর ইস্যু বিজেপির সাজানো নাটক নাকি সত্যিই তৃণমূল অত্যাচার করেছে, আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা একদম খুব পরিষ্কার। সন্দেশখালী সহ গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতি রাজ চালিয়েছে এবং দুর্নীতি রাজ চালিয়েছে। আচ্ছা বলুন তো, সন্দেশখালীতে যদি জমি লুট নাই হয়ে থাকে তাহলে প্রশাসন জমি ফেরত দিল কাকে? প্রশাসনকে ক্যাম্প করতে হলো কেন? হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ হলো কেন? ইমেল খুলে দিয়ে সে এখানে অভিযোগ জমা পড়বে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম একটা দুটো মিথ্যা অভিযোগ আছে, আমি তর্কের খাতিরেও ধরে নিলাম, তারও তদন্ত হবে। কেন মিথ্যা অভিযোগ করবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত করেছেন? এই যে যদি মিথ্যা অভিযোগ হয়ে আছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কোনো প্রকার পদক্ষেপই করেছেন? তা যদি না করে থাকেন তাহলে বলতে হবে যে আপনি এটাকে নিয়ে রাজনীতি করছেন। দয়া করে সন্দেশখালী নিয়ে যত বেশি বলবেন আপনার ক্ষতি তত বেশি। আর আপনি যদি মনে করেন যে এই সন্দেশখালীতে ওই মিথ্যা অভিযোগ হয়েছে এটা বলার জন্য কোনো একটা কণ্ঠস্বর, কোনো একটা ভিডিও সেটা আপনার হাতিয়ার হবে, এবং মানুষ একেবারে ভেবে নেবে যে সন্দেশখালীতে মিথ্যা সমস্ত কিছু যা অভিযোগ হয়েছে সবই মিথ্যা, জমি লুটের অভিযোগ মিথ্যা, নারী নির্যাতনের অভিযোগ মিথ্যা, দুষ্কৃতি রাজের অভিযোগ মিথ্যা, শাহজাহানের সম্রাটের মতো এলাকা পরিচালনা মিথ্যা। গ্রেপ্তার হয়েছে কেন শাহজাহান? উত্তমকে কে গ্রেপ্তার করেছিল? এই পুলিশ যে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরাট গ্রেপ্তার করেছিল কিসের জন্য? দেখুন, এই যে সন্দেশখালীর অভিযোগ এতই যদি মিথ্যা হবে, নিরাপদ সর্দারকে কেন গ্রেপ্তার করতে হয়েছিল আপনাকে? এই প্রশ্নগুলো থাকবে এবং মানুষ এই প্রশ্নগুলোর উত্তর ঠিক খুঁজে নেবে। মানুষ জানে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যব্যাপী কি করেছে। মানুষ শুধু উত্তর দেওয়ার অপেক্ষায়। চতুর্থ পর্যায় পর্যন্ত মানুষ উত্তর দিয়েছে, আগামী 3টে পর্যায়ে
মানুষ তার উত্তর একেবারে সাজিয়ে রেখেছে। আমি আজকেও হাওড়ায় প্রচারে ছিলাম, দেখলাম মানুষের মধ্যে কি উদ্দীপনা। দীপশিতার প্রচারে ছিলাম, এই কিছুক্ষণ পরে আমি আবার সব্যসাচীর প্রচারে যাব। আপনি মানুষের মধ্যে যে উদ্দীপনা, সেটাই বলে দিচ্ছে মানুষ কি ভাবছে। মানুষ এখন সময়ের অপেক্ষা করছে, উপযুক্ত সময় হলে মানুষ বুঝিয়ে দেবে, ভোটের দিন বুঝিয়ে দেবে। শুধু একটাই কাজ, মানুষকে ওই ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া। মানুষ যদি তার মতামত সঠিকভাবে দিতে পারে, মানুষ তৃণমূল কংগ্রেসকে বুঝিয়ে দেবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেবে। আর সন্দেশখালী স্ট্রিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর হাওয়ের টিম আমরা সন্দেশখালী পৌঁছে গিয়েছিলাম এবং যে মহিলারা আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই কথা বলতে চাইছেন, আবার কেউ কেউ কিন্তু কথা বলেছেন, মুখ খুলেছেন। তাদের বক্তব্য জমি যে কেড়ে নেওয়ার বিষয় এবং জব কার্ডের টাকা নিয়ে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো ঘটেছে। তাদেরকে বারবার পার্টি অফিসে ডাকা যখন তখন, কিন্তু ধর্ষণের ঘটনাটা মিথ্যে। এবং এমনও তারা বলছে যে শুভেন্দু অধিকারী যাওয়ার পর নাকি এরকম খামে করে 2000 টাকা করে বিলানো হয়েছে, সব মহিলাদের দেওয়া হয়নি, কিছু কিছু মহিলাদের দেওয়া হয়েছে, যে কারণে তাদের মহিলাদের মধ্যেও একটা ঝামেলা বেঁধে গিয়েছে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি স্ট্যান্ড? দেখুন, আমি আর খুব পরিষ্কার কথা, এই যে শুভেন্দু অধিকারীর নাম করছেন, এ প্রোডাক্ট কোথাকার প্রোডাক্ট? এ একেবারে একই জায়গার প্রোডাক্ট, গোডাউন সেম, শোরুম আলাদা আলাদা। ও গোডাউন এক, যে গোডাউন থেকে বেরিয়ে এসে জঙ্গলমহল করেছিল, যে গোডাউন থেকে বেরিয়ে এসে নন্দীগ্রাম করেছিল, যে গোডাউন থেকে বেরিয়ে এসে সিঙ্গুর করেছিল, ওই গোডাউন এক, শোরুম আলাদা আলাদা। কিন্তু তার মানে এই নয় যে ভাববেন না যে এই জমি লুট হয়নি। তা কেউ কেউ রাজনৈতিক ফায়দা তোলার জন্য অনেক কিছু করতে পারেন, কিন্তু তার মানে এই নয় সেই রাজনৈতিক ফায়দার জন্য অন্য সমস্ত অভিযোগ মিথ্যা হয়ে গেছে। ওই যে বললাম, দুটো অভিযোগ হতে পারে মিথ্যা অভিযোগ, তারও তদন্ত হওয়া প্রয়োজন, তাদেরও শাস্তি দিতে হবে। যদি মিথ্যা অভিযোগ কেউ করে, আইনে নির্দিষ্ট প্রভিশন রয়েছে, সেই মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে তাকে তার শাস্তি নিদানও দেওয়ার প্রভিশন আইনে রয়েছে। সেই প্রভিশন ইনভোক করে নির্দিষ্টভাবে শাস্তির বিধান দিতেই হবে। এবং আগামীতে যদি সত্যি সত্যিই কেউ করে থাকে, সে যে কেউ হতে পারে, সে শুভেন্দু অধিকারী হতে পারে, সে অন্য কেউ হতে পারে, যে কেউ হতে পারে, আমি তর্কের খাতিরে ধরে নেওয়া সে শুভেন্দু অধিকারী বা অন্য কেউ, তাদের বিরুদ্ধেও কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হয়। সেটা যদি না পারেন তাহলে জানতে হবে আপনি মিথ্যা অভিযোগ করছেন। এই যে রাজনৈতিক ফায়দা বিষয়টা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি জানি যে এম ভোটটা গুরুত্বপূর্ণ, মুসলিম এবং মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পর মাধ্যমে যে ভোটটা মমতা ব্যানার্জি পেয়ে থাকেন, তাহলে কি সেই ভোটটাকে প্রভাবিত করার জন্য একটা বিজেপির এটা একটা চেষ্টা বলতে পারেন? রাজনৈতিক ফায়দার বিষয়টা আপনি যেটা বলছিলেন, মহিলা ভোটটাকে প্রভাবিত করার জন্য কি সন্দেশখালীতে নারী নির্যাতনের বিষয়টাকে বেশি হাইলাইট করা? কারণ সেখানে জমি জবরদখলের মতো ইস্যুও তো ছিল। দেখুন, আমি আবারও বলছি, জমি জবরদখল হয়েছে, এটা ইস্যু। এই রাজ্যে নারী নির্যাতন হয়নি তা তো নয়, এ রাজ্যে নারী নির্যাতন হয়েছে, সেটাও ইস্যু। আর সবথেকে বড় কথা, আপনি যে এম ফ্যাক্টর বলছেন যে মুসলিম এবং মহিলা, দেখুন মুসলিমদের মধ্যে নির্দিষ্টভাবে আপনি বলতে পারেন যে শুধু মুসলিম এই দেশের বা এই রাজ্যের নয়, যে কোনো দেশের যে কোনো রাজ্যের সংখ্যালঘু ভোটের একটা প্যাটার্ন থাকে। সেই প্যাটার্ন অনুযায়ী খুব স্বাভাবিকভাবে যদি ফেভারেবল শাসক গোষ্ঠী থেকে থাকে সামান্যতম হলেও, তাহলে তারা শাসকের সঙ্গে থাকতেই পছন্দ করেন। এটাই স্বাভাবিক। সেটা বাংলাদেশের সংখ্যালঘুদের সাপেক্ষেও দেখবেন এটা সত্য, সে পাকিস্তানের সংখ্যালঘুদের সাপেক্ষেও এটা সত্য, সেই রাজ্যের সংখ্যালঘুদের সাপেক্ষেও সত্য, পৃথিবীর যে কোনো প্রান্তের সংখ্যালঘুদের মানে সম্পর্কে এটা সত্য। কিন্তু আপনি যদি দেখেন এই রাজ্যের বিশেষ করে এবং গোটা দেশেও এই সংখ্যালঘু উন্নয়নে আপনি এই রাজ্যের সাপেক্ষে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কথাবার্তা বলেছেন কিন্তু কোনো উন্নয়ন করেননি। আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবথেকে বেশি মুসলিমরা। তিনি এই যেমন ধরুন বলেছেন ভাঙড়ে মুসলমানদের জন্য হাসপাতাল হবে, কিন্তু আদৌ তো হাসপাতাল কখনো মুসলমানদের জন্য কখনো হতে পারে না। এটা তো একেবারেই মানে বলতে পারে না, তো মিথ্যা কথা। হ্যাঁ, এটা হতে পারে না বলেছেন। এবার কি হয়েছে, তাদের ধর্মীয় মেরুকরণটা আর একটু সুস্পষ্ট হয়েছে এবং সেটাই আরএসএসের এজেন্ডা।
আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে পুষ্ট করেছেন। তিনি আরএসএসের দুর্গা হিসেবে আরএসএসের কাছে তিনি পরিগণিত হয়েছেন। এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএসকে সার্ভ করতে হবে। তাই সংখ্যালঘুদের কথা বলে সংখ্যালঘুদের ভোট নেবেন, যাতে ধর্মীয় মেরুকরণটা আরও বেশি সুস্পষ্ট হয়। তিনি কখনোই, আপনি দেখবেন রুটি রুজির লড়াইয়ে এই না আরএসএস স্বচ্ছন্দ, না তৃণমূল কংগ্রেস স্বচ্ছন্দ, না বিজেপি স্বচ্ছন্দ। এই যে ধরুন গোটা দেশ, গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, ধরুন শিক্ষক আন্দোলন থেকে শুরু করে অন্যান্য আন্দোলন, সেগুলো মূলত রুটি রুজির আন্দোলন। এই ধরুন জমির লড়াই সন্দেশখালীতে, এতে না বিজেপি স্বচ্ছন্দ, না তৃণমূল স্বচ্ছন্দ। ওই যে দেখছেন, এতে যেহেতু রুটি রুজির লড়াইয়ে এরা স্বচ্ছন্দ নয়, তাই এরা দেখবেন ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য সমস্ত রকম কায়দা কৌশল রচনা করেন। আসলে এরা কেউ মানুষের সঙ্গে থাকতে চান না, এরা চান ক্ষমতার সঙ্গে থাকতে। তাই এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা এরা ক্ষমতাপন্থী, এরা মানুষপন্থী না। মানুষপন্থী যারা, তারা মানুষের সঙ্গে থাকেন। সে বামপন্থীরা, তারা মানুষের সঙ্গেই আছেন এবং মানুষ, সেই মানুষের সঙ্গে থাকা মানুষদের তারা খোঁজ করছেন। তাদের মধ্যে একটা দেখবেন সম্পর্ক তৈরি হয়ে গেলেই দেখবেন মানুষের মনের যে চাহিদা, সেই মনের চাহিদা পূরণ হবে। দাদা, নিয়োগ দুর্নীতির মামলা ইস্যু নিয়ে মমতা ব্যানার্জি মুখ খুলেছেন। তিনি বলছেন যে আমি চাকরি দিচ্ছি আর সিপিএম কংগ্রেস বিজেপি কোর্টে গিয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। দেখুন, আপনি যদি সঠিকভাবে চাকরি দেন, কারোর চাকরি খাওয়ার ক্ষমতা নেই। না সিপিএম মামলাকারী, না কংগ্রেস মামলাকারী, না অন্য কেউ মামলাকারী। মামলাকারী হচ্ছে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা। তারা মামলা করেছিল সাদা খাতার মাস্টারদের বিরুদ্ধে, তাদের মামলা করেছিল র্যাঙ্ক জাম করা শিক্ষকদের বিরুদ্ধে, তারা মামলা করেছিল নন লিস্টেড ক্যান্ডিডেটদের বিরুদ্ধে। সেই মামলায় রায় হয়েছে এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। রায় পছন্দ হয়নি, সুপ্রিম কোর্ট গেছেন। সুপ্রিম কোর্ট যে কথা বলেছেন এবং সুপ্রিম কোর্টের সামনে যে কথা বলেছেন, আপনারা বিশেষ করে এসএসসি যে কথা বলেছে, হ্যাঁ আমরা অযোগ্য শিক্ষক নিয়োগ করি। ভাবুন, যার ওপর দায়িত্ব ন্যস্ত আছে সে বলছে আমি অযোগ্য শিক্ষক নিয়োগ করেছি। এর থেকে ভয়ানক কথা আর কিছু হতে পারে? আর যার উপর দায়িত্ব আছে এসএসসির উপরে, যে যোগ্য শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করে, সে একদম এখন শুধু কে দুর্নীতির বেনিফিশিয়ারি তার লিস্ট দেওয়া বাকি। সেই লিস্ট দিলেই তাদের ঘাট চেপে ধরে বের করে দেবে। একটা বিষয় অ্যাড করব, বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। তিনি জামিন পেয়েছেন, সেটা হচ্ছে এই যে বিচার পর্ব চলাকালীন জামিন পেয়েছেন। তিনি এই যে মামলা থেকে অব্যাহতি পাননি, বা তিনি একেবারে নিষ্পাপ শিশু প্রমাণ হয়ে যায়নি। জামিন পাওয়া আর মামলা থেকে আবার শাস্তি পেতেও পারেন, অবভিয়াসলি পেতে পারেন। এবং আমি মনে করি যে দেখুন, এই রাজ্যে শুধুমাত্র এই জীবনকৃষ্ণ সাহা বড়ুয়ার বিধায়ক তিনি একমাত্র দালাল ছিলেন তা তো নয়, আরও অনেক ছিল। এরা হচ্ছে ছোট প্লেয়ার, তুলনায় বলতে পারেন ছোট প্লেয়ার। হ্যাঁ, অবভিয়াসলি এর আসল প্লেয়ার মমতা বন্দ্যোপাধ্যায়। মানে আপনার ক্যামেরার সামনে আমি সকলের সামনে বলি, এর আসল প্লেয়ার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিগেস্ট বেনিফিশিয়ারি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি হয়েছে, এর বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন তাই দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন যে দুর্নীতি হবে না, হতো না। অযোগ্য চাকরি প্রার্থীদের সিবিআই ডাকছে, তদন্ত তো চলছে, কি মনে হচ্ছে এবার নামগুলো বেরোতে পারে বিগেস্ট বেনিফিশিয়ারি? দেখুন, আমি তো প্রথমেই বলেছিলাম যে ওখান থেকে শুরু করে একেবারে সেখান থেকে নিয়ে দালাল থেকে নিয়ে নেতা, ছোট নেতা থেকে বড় নেতা থেকে আলটিমেট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। এবার মনে হচ্ছে তদন্তটা সুপথে, সঠিক পথে চলছে। দেখুন, এবার নয়, আমি মনে করি যে কোনো তদন্তকারী সংস্থার মধ্যে কম্পিটেন্ট অফিসার রয়েছে, কিন্তু এটা তো অস্বীকার করা যায় না। বিভিন্ন সময় তদন্তকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকম প্রয়াস বিভিন্ন কর্নার থেকে হয়ে থাকে, এবং সেই প্রয়াস মুক্ত রাখার জন্যই আমরা এই তদন্ত কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম। যেহেতু সারদা নারদার পরিণতি দেখে আমরা যথেষ্ট চিন্তায় ছিলাম, তার ফসল হচ্ছে এই তদন্তে কোর্ট মনিটরড তদন্ত চেয়েছিলাম এবং আদালত কোর্ট মনিটর তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং তার ফলেই দেখেছেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যা 4 মাসে নেওয়া যায়নি, আদালতের নির্দেশে 4 ঘন্টার মধ্যে নেওয়া সম্ভব হয়েছিল। আমি মনে করি আদালত নির্দেশ দিলে ওই দেখছেন বিগেস্ট বেনিফিশিয়ারি, সেও কোনো দিন দেখবেন সিআইএসএফ যেমন ওই এসএসকেমে ঢুকে টেনে নিয়ে গিয়ে 4 ঘন্টার মধ্যে নিয়েছিল, সেরকম দেখবেন কোনোদিন 14 তলা থেকে টেনে নিয়ে কাউকে নামাচ্ছে।
নাম না করে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করছেন মমতা ব্যানার্জি, বলছেন এক আইনজীবী আছে সিপিএম এর, যিনি কলকাতার মেয়র যখন ছিলেন তখন প্রচুর বার্থ সার্টিফিকেট এমন বানিয়েছেন যাদের জন্মই হয়নি। তিনি বলেছিলেন মিষ্টি খাওয়াবো, তো মিষ্টির হাঁড়ি তো বিকাশবাবু বাড়িতে রেখেছে, তো মিষ্টির হাঁড়ি মমতা ব্যানার্জিকে বলবেন, সেই নামগুলো বলে দিয়ে মিষ্টির হাঁড়িটা নিয়ে যাবে। বলছেন বদলা চাই, বদলা নয় বদল চাই বলেছিলাম বলে ক্ষমা করে দিয়েছি, এমন কথা বলছেন। কেউ বলছে না, আমি বলছি বলুন, আপনি নাম বলুন, আমি মামলা করে দেবো, চিন্তা নেই। আপনি নাম বলুন মমতা ব্যানার্জি, নাম বলুন, আমি মামলা করে দেবো। মমতা ব্যানার্জির ওই ক্ষমতা নেই। শুনুন, মমতা ব্যানার্জিও জানে ও হচ্ছে, আগে লিখতো না সততার প্রতীক, এখন লোকে ওকে বলে ঢপের প্রতীক। ও এত বড় ঢপবাজ মুখ্যমন্ত্রী বাংলা কেন ভারতবর্ষের ইতিহাসে কেউ ছিল না। আগে নিজে লিখতো না ছবি টাঙিয়ে সততার প্রতীক, এখন লোকে যেই ওর ছবি দেখে বলে ঢপের প্রতীক। ও ঢপবাজি ছাড়া আর কিচ্ছু মারে না, যা বলে একটা সত্য কথা। মমতা ব্যানার্জিকে বলবেন যে ও বলবে যে ও গুনে গুনে ওর সারা জীবনে কটা সত্য কথা বলেছে। ওর একটাই ধান্দা, কি করে লুটে পুটে নিয়ে ওই ভাই ভাইপোকে খাওয়াবো। ওর শুধু একটাই ধান্দা, লুটো, যা পারবে যেখান থেকে পারবে লুটো। ওই শিক্ষক নিয়োগ করে লোটো, গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, শুধু লুটতরাজ চালাও আর ঢপবাজি মারো, লুট করো আর মঞ্চে গিয়ে ঢপবাজি মারো। ও ঢপের কথা বলে লাভ আছে? বিকাশবাবুর সম্পর্কে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দায়ের করুন, অভিযোগ দায়ের করে দেখুন কি হয়। আপনি বিরুদ্ধে মামলা লড়বেন? দিয়ে দিন, তথ্য দিয়ে দিন। আমি বলছি মামলা লড়ে দেবো। মমতা ব্যানার্জির হয়ে মামলা লড়ে দেবেন? বলেন, ওকে বলেন ও তথ্য দিয়ে দিক, কোনো অসুবিধা নেই, আমি লড়ে দেবো। ওকে বলুন ও তথ্য দিয়ে দিক, ও বলুন ও কোথায় তথ্য দিবে, আমি আপনাদের ক্যামেরার সামনে ওর তথ্য নিয়ে আসবো। বলুন ও কবে তথ্য দেবে, ওকে বলবেন বলতে যে কবে তথ্য দেবে, আমি গিয়ে তথ্য নিয়ে আসবো। কোথায় তথ্য দেবে? কালীঘাটে, নবান্নে, এই আমার চেম্বারের সামনে কিরণ শঙ্কর রায় রোডে? ওকে, ও ওইসব ঢপবাজি মারছে বলে তো লাভ নেই। দেখুন, ও জানে এইটা বলে মানুষের মধ্যে মনে কনফিউশন তৈরি করো, আর মানুষ ও এটাও ভালো করে জানে মানুষ এসব গ্রহণ করবে না। দেখুন, বিকাশবাবুর যে শাসক মানে মেয়র হিসাবে এই কলকাতা কর্পোরেশন চালানো, আপনি যদি দেখেন এই যে ধরেন এই মাটির নিচে এই যে ড্রেনেজ সিস্টেম, সেই ইংরেজ আমলে ব্রিটিশ আমলের যে ড্রেনেজ সিস্টেম, সেটাকে আমূল সংস্কার করা, সেটা কিন্তু বিকাশবাবুর আমলে। আগে কলকাতা শহরে একটু বৃষ্টি হলেই জল জমে যেত, এখনও জমে কিন্তু তুলনায় কম জমে। সেই কম জমার পিছনে যে কাজটি ড্রেনেজ সংস্কার করা, সেই যে কাজটি মাটি ভূগর্ভস্থ যে লাইন, সেই লাইনটাকে, জলের লাইন থেকে শুরু করে এই যে ড্রেনেজ সিস্টেমটাকে, সেটাকে আবার আধুনিকীকরণ করা। সেই জন্য এই যে মাটির নিচে একসময় উনি বলেন, একসময় কোনো উনি ওই মেয়রদের সম্মেলনে গেছিলেন, তো অন্যান্য মেয়র বলেছিলেন যে আপনি যে মাটির নিচে এত কাজ করছেন, তো এই কাজের তো মানুষ কি করে মূল্যায়ন করবে? আপনি এত টাকা মানে এখানে খরচা করছেন কেন? ওর মতো এই যে কসমেটিক চেঞ্জ, রং করুন টং করুন করলে বেশি মানুষজনের চোখে লাগবে। কিন্তু এটা যে আমূল সংস্কার, সেই ব্রিটিশ আমলের এই যে ড্রেনেজ সিস্টেম, সেটাকে আমূল সংস্কার করে তার আধুনিকীকরণ করা, তারপরে তার নতুন করে কোনো কাজই হয়নি এই আমলে। সে আর নতুন করে তারপরে যে সেটাকে ওখানে যে সেই ড্রেনেজ সিস্টেমটাকে আরও আধুনিকীকরণের মাধ্যমে সেটাকে আবার যাতে কোনোভাবেই সেখানে অন্য কোনো বর্জ্য পদার্থ হোক, প্লাস্টিক হোক, সেগুলো যাতে আটকে না যায় তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, সেগুলো করেনি। এই ড্রেনেজ সিস্টেমের আধুনিকীকরণ করেননি। এই যে শহরে ধরুন এই পরিমাণ যানজট, শহরের ধরুন রাস্তা বাড়াতে হবে, এই যে ধরুন ফ্লাইওভারগুলো দেখেন, আপনি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নতুন করে রাস্তার কোনো সংস্কার হয়েছে? নতুন করে রাস্তা তৈরি হয়েছে? শহরে প্রতিদিন গাড়ির সংখ্যা বাড়ছে, শহরে প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে। আমাদের শহরের সাপেক্ষে কত পার্সেন্টেজ রাস্তা আছে? যা ধরুন এই মা ফ্লাইওভার থেকে শুরু করে আপনি যে কটা ফ্লাইওভার আছে সব তো বামেদের আমলে গৃহীত প্রকল্প, সবই বামেদের আমলে গৃহীত প্রকল্প। একটা এই যে স্যাটেলাইট শহর তৈরি করা, এই যে রাজারহাট নিউ টাউন,
বামেদের আমাদের তৈরি করা। ও তো এখনো পর্যন্ত যাই, ও একটা পার্ক উদ্বোধন করতে গেলে বলে নিউ টাউন রাজারহাট, বুদ্ধদেব ভট্টাচার্য গৌতম দেব ছিল বলে ওটা তৈরি হয়েছিল। কলকাতা শহর, তার সঙ্গে আর একটা স্যাটেলাইট শহর। আপনাকে শহরের সঙ্গে স্যাটেলাইট শহর যদি না তৈরি করেন, শহরে প্রতিদিন মানুষের চাপ বাড়ছে, সেই সাপেক্ষে আপনাকে স্যাটেলাইট শহর তৈরি করতে হবে। শহরের আশেপাশে দিয়ে যে রাস্তা, সেই রাস্তা তৈরি করতে হবে, কারণ শহরের অভ্যন্তরে রাস্তা তৈরি করা মুশকিল। সেই সমস্ত একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই সমস্ত কথা শুনেছেন যে নগর জীবন, সেই জীবনে কিভাবে তাদের জীবনে প্রতিদিনের জীবনে প্রাত্যহিক জীবনের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করার জন্য নাগরিক পরিষেবা সেটা যাতে সঠিকভাবে দেওয়া যায় তার জন্য কোনো সুচিন্তিত মতামত গ্রহণ করেছেন নাগরিকদের কাছ থেকে। দেখেছেন? দেখেননি। ওয়ার্ড কমিটিগুলো আছে, মানুষের মতামত দেওয়ার কোনো প্রকার ব্যবস্থা আছে? নেই। সেগুলো সমস্ত কিছু ছিল, তার উপর ভিত্তি করে একটার পর একটা নাগরিক পরিষেবা সেটা উন্নত মানের হয়েছে, প্রকল্প গৃহীত হয়েছে। এই আমলের না কোনো নাগরিক পরিষেবা রয়েছে, না কোনো দৈনন্দিন জীবনে। এটা কি কোনো নাগরিক পরিষেবা? দিদিকে বলো এক ফোনে জানাতে পারবে, আপনি আপনার সমস্যা একদিন জানিয়ে দেখবেন, আপনি আপনার সমস্যা একদিন জানিয়ে দেখবেন। সরকারের মতো প্রকল্প আর কিছু বলবো না। দেখুন, দুয়ারে সরকার, দেখুন সরকারকে দুয়ারে যেতে হবে না। সরকার যদি সঠিকভাবে তাদের কাজটা দেন না, প্রশাসন, তাহলে আপনাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। মানুষ যাতে এই নিশ্চিন্তে থাকেন যে আমি যে সরকার আমাকে পরিচালনা করছে, আমি যার উপর বিশ্বাস রেখেছি, সেই সরকার সঠিক পরিষেবাগুলো দেবে, তাহলে আপনাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না। মানুষই তাদের পরিষেবাগুলো সঠিকভাবে পেলে মানুষ স্যাটিসফাই থাকবে। আর সরকারকে আপনি কতজনের দুয়ারে ঘোরাবেন? এই যে দুয়ারে সরকারের নামে বেসিক্যালি এই যে আপনার এই গোটা রাজ্য ভ্রমণ ঘটে, তার পিছনে যে পরিমাণ ফান্ড অ্যালোকেট হয়, যে পরিমাণ অর্থ খরচ হয়, সেই টাকাটা একটি ভালো কাজে লাগান, নাগরিক পরিষেবায় লাগান, মানুষের জীবনের মানোন্নয়নের জন্য লাগান। এই দুয়ারে প্রকল্পের নামে আপনার যে রাজ্য ভ্রমণ ঘটে, এটা বন্ধ করে আপনাকে যে কাজের জন্য মানুষ বিশ্বাস রেখেছে সেই কাজটি সঠিকভাবে করুন এবং সেই জায়গা থেকে করুন। সরকার তো একটা সিস্টেম, এটা কেউ প্রত্যাশা করে না মমতা বন্দ্যোপাধ্যায় লোকের বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবে। লোকে এটা প্রত্যাশা করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিস্টেম রান করাবেন, যে সিস্টেমটা সঠিকভাবে রান করলে মানুষ যেদিন কোনো অসুবিধায় পড়বেন, ধরুন মানুষ অসুখ বিসুখ হলো, তিনি হাসপাতালে গেলে সঠিক পরিষেবা পাবেন। তার জন্য দিদিকেও কল করতে হবে না, দাদাকেও কল করতে হবে না। কেন মানুষ সাধারণ পরিষেবা পেতে দিদিকে বা দাদাকে কল করতে যাবে? একজন মানুষ তার দুর্ঘটনা ঘটেছে, যতক্ষণ দিদিকে বা দাদাকে না ফোন করবেন ততক্ষণ আপনি পরিষেবা পাবেন না, এটা হতে পারে? এগুলো ছ্যাবলামি, প্রশাসনের নামে ছ্যাবলামি হচ্ছে। আপনার যদি প্রশাসনিক ব্যবস্থা ঠিক থাকে, আপনাকে কোনো দিদিকে কল করতে হবে না, কোনো দাদাকে কল করতে হবে না। স্বাভাবিক সাধারণভাবেই কোনো দিদিকে কল করো, দাদাকে কল করো মানে সিস্টেমে গণ্ডগোল। তার মানে সিস্টেম সঠিকভাবে রান করছে না। সিস্টেম সঠিকভাবে রান করলে কোনো দাদাকে কল করতে হবে না, কোনো দিদিকে কল করতে হবে না, কোনো পুলিশ ঘুষ নেবে না, কোনো ডাক্তার আপনাকে অবহেলা করবে না। তাহলে জানতে হবে আপনাকে প্রশাসন সঠিকভাবে চলছে। আর প্রশাসন যদি সঠিকভাবে না চলে, তাহলে তখন দিদি বা দাদা ধরতে হয় যে দাদা হাসপাতালে ভর্তি হচ্ছে না, একটা বেডের ব্যবস্থা করে দাও। যখন আপনাকে দাদা বা দিদি ধরতে হবে, জানবেন প্রশাসন সঠিকভাবে চলছে না।